আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাবেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় আপিল বিভাগেও বহাল, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। চলতি মাসের শেষ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত সড়ক বিভাজক না থাকায় চট্টগ্রামের ব্যস্ততম জাকির হোসেন সড়কে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা, পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার। গাজায় একদিনে ইসরায়েলি আগ্রাসনে আরও 73 ফিলিস্তিনি প্রাণহানি। ইসরায়েলের গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি হামাসের। এবং বিশ্বকাপ ফুটবলের লাতিন আমেরিকান বাছাই পর্বের রাতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা 2025, টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে এসব খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আর পূর্ণাঙ্গ রায় দেখার পর রিভিউ করবে কিনা তার সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। রিপোর্ট দিনা সুলতানার। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালেসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান ও শিশির মুনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, মুফতি হান্নান সহ 12 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। জনাব তারেক রহমান সাহেব এবং অন্যান্য যারা ছিলেন, তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ, যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। পাশাপাশি এইটাও এস্টাবলিশড হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না।
2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয় সম্পূরক চার্জশিটের মাধ্যমে। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। গত বছরের 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। দীর্ঘদিন শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আদেশ দেন। যে অবজারভেশনগুলো আজকে আদালত দিয়েছেন তার মধ্যে প্রধানতম অবজারভেশন হলো এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি, তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে কোনো বিচারিক আদেশ ছাড়াই। আরেকটি বলেছেন একই ম্যাজিস্ট্রেট একদিনে 3টা কনফেশন রেকর্ড করেছেন, যা প্রতিটা কনফেশন 36 পৃষ্ঠার। আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয়। আর একটা কথা বলেছেন এখনো যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয়। আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন, অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে কেউ থাকলে তাদেরকে যেন সেট এট ফোর্থ লিবারেটি দেওয়া হয়। আজকে আবার প্রমাণের জন্য তারেক রহমানকে রাজনৈতিকভাবে তাকে মামলা জড়ানো হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাকে খালাস দিয়েছেন এবং অন্যরা খালাস দিয়েছেন। আপনার জন্য আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মনবন্দি ঘটনা 21 আগস্ট ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য হলো না। তারা এটাকে রাজজীবন করেছে। রাজজীবন না করতো প্রকৃত বিচার হতো। পূর্ণাঙ্গ রায় দেখার পরে রিভিউ করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিবে রাষ্ট্রপক্ষ। রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। এটা এখন কিছু বলা যাবে না। রায় দেখে আমরা সিদ্ধান্ত নিব রিভিউ করার মতো কিছু আছে কিনা বা রিভিউ যাবে কিনা রাষ্ট্রপক্ষ, আমরা তখন সিদ্ধান্ত দেব। অবশেষে সর্বোচ্চ আদালতের রায়ে পরিসমাপ্তি হল হয়রানিমূলক এই মামলার। মুক্তি মিলল তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবার। দিনার সুলতানা, বিটিভি নিউজ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও জেরার আজ 12তম দিনে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা জেরা চলছে। মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে এই জেরা শুরু হয়। রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী MH তামিম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এর আগের 11 দিনে এই মামলার 81 জন সাক্ষীর মধ্যে 36 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার কাজের মধ্যবিরতিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, চলতি মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে। এখনো আমি ওই কথাতে আবার বিরক্তি করছি, আবার বলছি যে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে, তারপরে আসবে। এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 7 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চানখারপুল হত্যা মামলার 4 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না কমিশন। একই সঙ্গে আগামীতে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতাও চায় নির্বাচন কমিশন। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED এর সদস্যবৃন্দের সাথে মত বিনিময় সভায় ইসি কমিশনারগণ এসব কথা বলেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং RFUD সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনারগণ বলেন, গণমাধ্যমের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সাংবাদিকদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে কমিশন। পর্যালোচনা করে আপনাদের জন্য যেটা সহজ হয়, যেটা উভয় পক্ষের জন্য, মানুষের জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য, ফেয়ার নির্বাচনের জন্য যেটা ভালো হয় সেটা ইনশাআল্লাহ করব। আপনাদের যে প্রস্তাব, এটা নির্বাচন কমিশন ওয়েলকাম করে, যেহেতু আমাদের সবার উদ্দেশ্য তো একটাই, যে একটা ভালো নির্বাচনের জন্য সবাই একসাথে কাজ করব। সেই দিক থেকে কিন্তু আপনাদের গুরুত্ব, আমরা ছোট কাজ, ভালো কাজ, মন্দ কাজ যেটা করি, এটা কিন্তু একবার আয়নার মতো তুলে ধরার দায়িত্বটা হলো আপনাদের, এবং আপনারা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্বৈর শাসনের অবসানের পর দেশের হাল ধরা অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে দেশজুড়ে 123টি সংগঠন পালন করেছে প্রায় 1604টি অবরোধ কর্মসূচি। এতে প্রায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নানা দাবি দেওয়ার এসব আন্দোলন ও অবরোধ কর্মসূচি ব্যাহত করছে সরকারের স্বাভাবিক কার্যক্রম। বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো, একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। ছাত্র জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে একনায়কতন্ত্রের পতনের পর জনগণ আশায় বুক বেঁধেছিল গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তনের। সেই প্রত্যাশার প্রতীক হয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার মূল লক্ষ্য প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। কিন্তু সেই সরকারকে শুরু থেকে প্রতিদিনের অবরোধ, বিক্ষোভ ও দাবি দেওয়ার মুখে পড়তে হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে গত 1 বছরে 123টি সংগঠন পালন করেছে 1600-ও বেশি অবরোধ কর্মসূচি। আমার কাছে মনে হয় এই ধরনের আন্দোলনের যৌক্তিকতা আসলে নেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে। সরকারকে অবশ্যই যৌক্তিক সময় দিতে হবে, কারণ পরিবর্তন বা উন্নয়ন সেটা রাতারাতি হবে না। অবশ্যই আমাদেরকে যৌক্তিক সময় দিতে হবে এবং গঠনমূলক সমালোচনা সেটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। দীর্ঘদিনের চেপে রাখা দাবির বিস্ফোরণ এখন অন্তর্বর্তী সময়ে। তবে একসাথে এত দাবি যেমন বাস্তবায়নযোগ্য নয়, তেমনি এতে বাড়ছে জনদুর্ভোগ। যে বিভিন্ন ধরনের মানুষ দেখছি যে এই কিছু হলেই সায়েন্স ল্যাব আটকানো হচ্ছে, শাহবাগ আটকানো হচ্ছে, আমাদের ক্যাম্পাসের ভিতরে রাজুতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ করতে হচ্ছে। আমি মনে করি না কোনো ধরনের যৌক্তিকতা আছে, কারণ মানুষের একটা ফ্লেক্সিবল একটা সিচুয়েশন বা দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য যে ধরনের সেই প্রসিডিওর না আগিয়ে যদি আমরা কোনো ধরনের দলীয় স্বার্থের কথা চিন্তা করে আমরা বিভিন্ন ধরনের জনসমাবেশ করি বা এটা করি সেটা করি, সেটা আমাদের জন্য কখনো সুফল বয়ে আনবে না। তো আমার দিক থেকে আমি মনে করবো যে এটা যাতে না করা হয়, তাতে যাতে নিরুৎসাহিত করা হয় তাদের, বা যাতে সরকারকে বা ইন্টারিম গভর্নমেন্টকে একটা শিথিল একটা পরিবেশ দেওয়া হয়, যাতে তারা ঠিকভাবে সব সাজিয়ে গুছিয়ে আমাদেরকে একটা সুন্দর একটা নির্বাচিত সরকারের উপহার দিতে পারে। তবে আন্দোলনের এই ঢেউ কতটা যৌক্তিক বা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরাও। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ও সীমাবদ্ধতা বুঝে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন তারা। আমাদের তো গণতন্ত্র উত্তরণ ঘটাতে হবে, এই সরকারকে সফল করতেই হবে, এবং এই সরকারকে সফল না করতে পারলে আমরা নির্বাচন করতে পারবো না। এই সরকারকে সফল না করতে পারলে আমরা আমাদের যে সকল সংস্কারগুলোতে একমত হয়েছে সেগুলো করতে পারবো না। এই সরকারকে সফল করতে না পারলে আমরা জবাবদিহিমূলক শাসন নাও পেতে পারি। সুতরাং এই সরকারকে সফল না করতে পারলে কিন্তু আমরা রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে যাব, আমরা ডিসইন্টিগ্রেটেড হয়ে যাব। এই সব কিছু মিলে বাংলাদেশকে বাঁচাতে হলেও এই সরকারকে যতটা পারা যায়, তাদেরও লিমিটেশন থাকতে পারে, সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে এই জায়গাতে মুক্ত হওয়ার পথ আমাদেরকে বাতলে দিতে হবে, আর তাদেরকে সফল হওয়ার জন্য আমাদের সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এটা আমাদের সবার জন্যই প্রয়োজন। ফেসিবাদের পতনের পর মুক্ত পরিবেশের সুযোগ নিয়ে ন্যায্য দাবি জানাতেই পারেন বঞ্চিতরা, কিন্তু সুযোগ কাজে লাগিয়ে স্বার্থান্বেষী মহলের দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শক্ত হাতে দমন করবে সরকার। এ বিষয়ে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জাকির হোসেন সড়কে নেই পর্যাপ্ত বিভাজক, যে কারণে 4 লেনের সড়কটিতে যানবাহন চলাচলে নেই শৃঙ্খলা। পথচারীদের জন্য ফুটওভার ব্রিজ ও পর্যাপ্ত জেব্রা ক্রসিং না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হয়। সাধারণ মানুষের প্রত্যাশা এই সড়কে ঝুঁকিমুক্ত যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। জিসি মোড় থেকে এশেখান পর্যন্ত চট্টগ্রাম নগরের গভর্নর জাকির হোসেন সড়ক নগরের একটি ব্যস্ততম সড়ক হওয়ার পরও নেই পর্যাপ্ত সড়ক বিভাজক, যে কারণে গাড়ি চলাচলে নেই কোনো শৃঙ্খলা। এতে পথচারীরা সর্বদা ঝুঁকি নিয়ে সড়কটি ব্যবহার করে। দামটা কলেজ ছুটি স্কুল ছুটি হয়, এই কারণে 4-5টায় তো স্কুল আছে এদিকে, এই কারণে দাম বাজে। রোডটা একটু বড় হলে মানে দামটা কমে যাবে, এটা আর সারাদিন তো রাস্তা ওইখানে কলেজের সামনে ওই গাড়িগুলো পড়িয়ে থাকে, কথা বুঝেন না। দেশের মোড়তে না একেবারে আপনার ডায়াবেটিস হাসপাতাল পর্যন্ত দামটাকে অনেকটাই ডিবেটে তো দরকার আছে, দরকার নেই তো রোডে দাম বেশি, কতক্ষণ দাম পাই যায় আবার কতক্ষণ ফ্রি দিয়ে আবার দাম পাই যায় আর কি। মানে এখানে ফ্লাইওভার দিয়ে একটা ব্রিজের দরকার, কথা বলছেন, এখানে মোড়ে মানে সবাই রিক্সা উপরে চলাফেরা করতেছে, মানুষজন যাতায়াত করতে কষ্ট হয়। জাকির হোসেন সড়কের দুপাশে রয়েছে বহু হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এই সড়ক পথে সীতাকুণ্ড অবধি শিল্প কারখানা সহ নানা অফিসে কর্মজীবীদের যাতায়াত থাকে সকাল বিকাল, কিন্তু বিপত্তি বাধে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার সময়ে। তাতে সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত অসহনীয় যানজট সৃষ্টি হয়। ভোগান্তির সীমা থাকে না সাধারণ যাত্রীদের। এই সময় কোনো গণপরিবহন সড়কটির ওয়্যারলেস পর্যন্ত গিয়ে যাত্রী নামিয়ে দেয়, কারণ কুলসি এলাকায় তখন প্রাইভেট গাড়ির রাজত্বে সৃষ্টি হয় অসহনীয় যানজট। সড়ক বিভাজক না থাকায় যে যার মতো এপার ওপার করে। বিপজ্জনক সড়কটিতে পথচারী পারাপারে নেই কোনো ফুট ওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং। অনেক টাইমে এই রোডটা অনেক ছোটোর কারণে অনেক জ্যামজট, কিলোমিটার দীর্ঘদিন অনেক জ্যামজট থাকে এখানে। প্রায় টাইমে স্কুল ছুটি যখন হয় তখন তো আমরা গাড়ি চালানো অনেক সংকট হয়ে যায়, অনেক দিকে এদিকে আসতাম চাই না জ্যামের কারণে। এইখানে রোডে যদি ভাড়া নিই আমরা প্রায় 1-1.5 ঘন্টা লাগে। ফোনে একটার ভিতরে গাড়ি রোডে ঢুকাই যায় না জ্যামের কারণে, সেজন্য অনেক কষ্ট হয়। আপনি 3টার আগে রাস্তা ক্লিয়ার হয় না। সড়কটি সম্প্রসারণের কথা থাকলেও কাজ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সিটি কর্পোরেশন বলছে সড়কটিতে যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাকির হোসেন রোডটা তো খুব ইম্পর্টেন্ট একটি রোড, এখানে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, ওখানে কিছু রিক্রিয়েশনাল ফেসিলিটিও আছে, বিটিপিও অফিসও ওখানে। তো আমরা কিন্তু সিটি কর্পোরেশন উদ্যোগে এটা সম্প্রসারণের কাজ আমরা হাতে নিয়েছি এবং অলরেডি 2টা টেন্ডার লাইভে গেছে। একটা হচ্ছে আপনার জিসি থেকে রেলগেট, আর একটা হচ্ছে রেলগেট থেকে একেখান পর্যন্ত। টোটাল 5 কিলোমিটার রাস্তা হবে। এখানে কার্পেটিং আছে, 2 পাশে ড্রেন আছে, মিডিয়ান আছে। এবং আশা করছি হচ্ছে এই কাজটা শেষ হলে ওখানকার যে সমস্যা এগুলো সমাধান হবে। জাকির হোসেন সড়ক অতিক্রম করতে 2টি পয়েন্টে রেল সিগন্যালেও অপেক্ষা করতে হয় যাত্রীদের। যানবাহনের তাড়া তখন আরও বেড়ে যায়। ট্রেন আসা যাওয়ার সিগন্যালও যেন মানতে চায় না। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও অন্তত 73 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজা নগরীতেই মারা গেছে 43 জন। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় 64,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,61,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে বুধবার জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কমিটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে কমপক্ষে 21,000 শিশু প্রতিবন্ধী হয়েছে। জাতিসংঘের কমিটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 2 বছরে প্রায় 40,500 শিশু যুদ্ধ সম্পর্কিত আঘাত ভোগ করেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি প্রতিবন্ধী হয়ে পড়েছে। এদিকে ফিলিস্তিন ইস্যুতে এবার সরাসরি ইসরায়েলকে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত UAE। দেশটি সতর্ক করে জানিয়েছে, পশ্চিম তীর দখলের যে কোনো পদক্ষেপ ইসরায়েলকে রেড লাইন অতিক্রম করাবে এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে। আজ বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। UAEর জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবে বলেছেন, পশ্চিম তীর দখল শুরু দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে না, বরং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সমন্বয়কেও অচল করে দেবে।
তার বক্তব্যকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, তবে ইসরায়েল সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে মস্কোয় বৈঠকের জন্য স্বাগত জানাতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করেছেন কেবল বৈঠকের জন্য বৈঠক বসা অর্থহীন। এ ধরনের আলোচনা অবশ্যই তাৎপর্যপূর্ণ হতে হবে। বুধবার চীনের বেইজিংয়ে দাও ইউটাই রেসিডেন্সে এক সংবাদ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, কেবল বৈঠকের জন্য বৈঠক করলে কোনো সমাধান আসে না। পুতিন আরও বলেন, যদি বৈঠক যথাযথভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে তবে তিনি কখনোই তা প্রত্যাখ্যান করেননি। যদি জেলেনস্কি প্রস্তুত থাকেন তিনি মস্কোয় আসতে পারেন এবং বৈঠক হবে। পুতিন আরও জানান, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত রুশ মার্কিন শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম এমন বৈঠকের প্রস্তাব দেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পুতিনের ভাষায় জেলেনস্কির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, তার মেয়াদ বাড়ানোর কোনো সাংবিধানিক প্রক্রিয়াও ইউক্রেনে নেই। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বুধবার জানিয়েছে, গাউসাওয়া সম্প্রদায়ের কাছে একটি ডুবন্ত গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। স্থানীয় সংবাদপত্র ডেইলি ট্রাস্টকে এমএসইএমইএ জানিয়েছে যে অতিরিক্ত যাত্রী বহন এবং গাছের গুঁড়ির সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে। সংস্থাটি আরও জানায়, নৌকাটিতে নারী ও শিশুরাও ছিল এবং তারা ডুগা শহরে একটি শোক সভায় যোগ দিতে যাচ্ছিল। সংস্থার মহাপরিচালক এবং বর্গু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরও বলেছেন, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ চলছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের টানা বর্ষণে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত বন্যায় অন্তত 30 জনের মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন 3.5 লাখের বেশি মানুষ। রাজ্যের 23টি জেলার সবগুলোকে বন্যা কবলিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শতাধিক ত্রাণ শিবির তৈরি করে সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয় ও খাবার দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, 1988 সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি তহবিল চেয়েছেন তিনি। বন্যায় বিপর্যস্ত হয়েছে রাজ্যটির কৃষি খাত। ভারতের খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত পাঞ্জাব। ধান ও গম উৎপাদনে এই রাজ্য দেশের অন্যতম শীর্ষ সরবরাহকারী। এবারে বন্যায় প্রায় 1,48,000 হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। কৃষির উপর নির্ভরশীল বিপুল জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সতলুজ, রিয়ার ও রাভি নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে বহু গ্রাম ডুবে গেছে। উদ্ধার কাজে সেনা, নৌ ও বিমান বাহিনী সহ একাধিক দুর্যোগ মোকাবিলা দল কাজ করছে। ইতিমধ্যে 35টি হেলিকপ্টার ও শতাধিক নৌকা উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও পশ্চিমা আবহাওয়ার মিশ্রণের ফলে অস্বাভাবিক বর্ষণ হচ্ছে। শুধু ভারতের পাঞ্জাব নয়, সীমান্তের ওপারে পাকিস্তানের পাঞ্জাবেও ভয়াবহ বন্যায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবারও দেশের খবর। চট্টগ্রামে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাচন থেকে দেখা শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ঐক্যবদ্ধ ছিল। প্রবাসীদের প্রত্যাশা ছিল দেশে যাতে গণতন্ত্র ফিরে আসুক, যে কারণে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। জুলাই আন্দোলনের পর রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক হয়েছে। জুলাই বিপ্লবের আমাদের তরুণ সমাজ বা আমাদের তরুণরা যে নেতৃত্ব দিয়েছে এবং জাতি যেই নেতৃত্ব মেনে নিয়ে সেই জাতি সেই যুদ্ধে, জুলাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সবাই সকলে মিলে, সেই যুদ্ধ পরিচালিত হয়েছে দুটো শক্তির বিরুদ্ধে। একটা হচ্ছে দেশীয় অভ্যন্তরীণ ফ্যাসিবাদী শক্তি, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার। আর একটা শক্তি হলো বাইরের শক্তি, ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি, তার বিরুদ্ধে লড়াই।
চট্টগ্রাম মেট্রোপলিটন সংবাদ ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ, চিকিৎসক নেতা ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত, মোস্তফা নাঈম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান বক্তব্য রাখেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাস স্টেশন চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হাটাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ওয়াহিদুল আলম দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেয়। চট্টগ্রামে ইউসেফ বাংলাদেশের উদ্যোগে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কালুরঘাটের একটি কনভেনশন সেন্টারে মেলায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন, শিল্প উদ্যোক্তা লায়ন কোহিনুর কামাল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউসেফ বাংলাদেশের 8টি টেকনিক্যাল স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। দিনব্যাপী মেলায় 15টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহরায় একে খান ইউসেফ টিভিইটি ইনস্টিটিউট ও একে খান ইউসেফ পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন। বাংলাদেশ টেলিভিশনে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি 2025-এর আবেদনের সময়সীমা 13 সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আঞ্চলিক অডিশনের তারিখ ও কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে, যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। চট্টগ্রামে আঞ্চলিক অডিশনের প্রস্তুতি নিয়ে অংশীজনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন, অডিশন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসগর আলী, সদস্য সচিব বিডিবি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অনুষ্ঠান উম্মে হাবিবা দিনা সহ চট্টগ্রামের সিনিয়র সঙ্গীত শিল্পীবৃন্দ, শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির কর্মকর্তা, সংস্কৃতি কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবাই জানানো হয়, চট্টগ্রাম অঞ্চলের অডিশন জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। শেয়ার বাজারের খবর। টানা কয়েকদিন চাঙ্গা থাকার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,702.19, যা গতকালের চেয়ে শতকরা 0.18 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,825.59, যা গতকালের চেয়ে শতকরা 0.40 কম। আজ 238টি কোম্পানির 33,97,150টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 12,24,11,000 টাকারও বেশি। এর মধ্যে 108টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 108টি কমেছে এবং 22টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:36 এবং সূর্যাস্ত 6:06। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5:38, ভাটা বেলা 11:25। পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যে 6:10 এবং জোয়ার রাত 11:55।